জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকসঙ্গীত শিল্পী, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সুপরিচিত ফকির সাব। ফকির সাবের একটা জনপ্রিয় গান আছে, বাচ্চা ফুটফুটে সুন্দর। বাংলাদেশে আজকে একটা ছবির ফ্রেম দেখলাম, আমার বারবার মনে হচ্ছিল এই ছবিটা দেখার পর, বাচ্চা ফুটফুটে সুন্দর। ছবিটা আপনারাও দেখেন। আমাদের সকল সমপর্যায়ের যারা সমমনা ব্যক্তিবর্গ, তারা বাংলাদেশের সুশীল, বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধপন্থী একাধিক ব্যক্তিবর্গ আমরা ভেবে নিয়েছিলাম এবারের ধাক্কায় হয়তোবা বিএনপির মধ্যে একটা বোধোদয় হয়েছে। বিএনপি হয়তোবা জামাতের সঙ্গ ত্যাগ করবে। স্বাধীনতার পর তাদের যে 55 বছরের সংসার জীবন জামাতের সাথে, সেইটা ত্যাগ করে তারা আলোর পথে আসবে। তারা স্থিতিশীল রাজনীতিতে বিশ্বাস করবে, থিতু হবে। মৌলবাদী, ধর্মীয়, উগ্রবাদী, সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করে দেবে। তারা উগ্রবাদ, জঙ্গিবাদকে প্রশ্রয় দেবে না। কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। জামাতের সাথে বিএনপির একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে জামাতের সাদা শকুন ডক্টর শফিক বলেছে, অতীতে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করেছি, ভবিষ্যতেও করতে পারি। আগামী 5 বছর জাতির জন্য আমরা ভালো কিছু করার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছি। সেক্ষেত্রে আমরা আবার ঐক্যবদ্ধ হতে পারি। আমাদের মধ্যে একটা ফলপ্রসূ আলোচনা সভা হয়েছে। বাংলাদেশের বাঙ্গু মিডিয়া, বাংলাদেশের সুশীল বুদ্ধিজীবী, বাংলাদেশের তথাকথিত যারা ভেবেছিলেন যে বিএনপি হয়তোবা জামাতের সাথে আর কোনো ঐক্য করতে যাচ্ছে না, এই বৈঠকের পর আপনাদের কি কোনো কারণে মনে হচ্ছে আগামী গভর্নমেন্ট কি জামাত রান করবে? জামাত কি লিড দেবে? বিএনপি কি প্রধান বিরোধী দল হবে? 150-র উপরে আসন নিয়ে সংসদে প্রতিষ্ঠিত হবে? বিএনপি কি 100 আসন নিয়ে জামাতের বিরোধী দল হবে? দেখা যাক খেলা আসলে কোন দিকে যায়, কোন দিকে যাচ্ছে। তবে সুৎকুর ইউনূস, বাংলাদেশের প্রশাসন সবাই জামাতের পক্ষে যে কাজ করবে সেটা হয়তো এখন বোঝাই যাচ্ছে। দেখা যাক, আগেই ভবিষ্যৎবাণী করে আসলে লাভ নাই। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির বাছুরগুলা তাদের হলফনামা দেখিয়েছে। নির্বাচনী হলফনামায় তো অবশ্যই সম্পত্তির পরিমাণ, বাৎসরিক আয়, বিভিন্ন বিষয় উল্লেখ করতে হয়। এই হলফনামা দেখার পর লিটারেলি আমার চোখ কপাল উঠে গেছে, চক্ষু চরক গাছ হয়ে গেছে। তার আগে আপনাদেরকে আমি 2টা ভিডিও দেখাতে চাই, অতীতের 2টা ভিডিও। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমার বাবা একজন ইবতদায়ী মাদ্রাসার শিক্ষক, 10,000 টাকা বেতনে জব করে উনি 3 বছর আগে অপশন নিয়েছেন। উনি কখনো চান নাই যে আমি মানুষের জন্য এইভাবে আলাদাভাবে কখনো কাজ করি, কিন্তু উনি সবসময় আমাকে একটা জিনিস শিখেছেন, সততা। গ্রামের মধ্যে সবচেয়ে ভাঙ্গা ঘরটা এখন আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বড় বাড়িটা আমাদের, এবং একক বাড়ি আমাদের, যেটা প্রায় 1.5 একরের বাড়ি। আমার বাড়িতেই পুকুরি আছে 3টা। হচ্ছে এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি। এটাই হচ্ছে রিয়েলিটি, যে আপনি আমাদের যারা সমন্বয়ক বলে যাদেরকে চিনেন, তাদের পকেটে হাত দিলে কখনো 2-3 হাজার টাকাও পাবেন না। আমার পকেটে মানি ব্যাগও নাই। 2টা ভিডিও তো আপনারা দেখলেন। এবার আসেন নির্বাচনী হলফনামায় এই গুলাদের কার কত সম্পত্তির পরিমাণ এবং এদের বাৎসরিক আয় কত টাকা। প্রথমে সার্জিস আলম। সার্জিসের মোট সম্পত্তির পরিমাণ 34 লক্ষ টাকা, বছরে আয় 9 লক্ষ টাকা। হাসনাত আব্দুল্লাহর সম্পত্তির পরিমাণ 50 লক্ষ টাকা, বাৎসরিক আয় প্রায় 12,53,000 টাকা। নাহিদ ইসলামের সম্পত্তির পরিমাণ 30 লক্ষ টাকা, বাৎসরিক আয় 16 লক্ষ টাকা। মংলা মাসুদের সম্পত্তির পরিমাণ 98 লক্ষ টাকা, বাৎসরিক আয় প্রায় 15 লক্ষ টাকা। প্রথমে মংলা মাসুদের কথা বলি। এই পুলা বলেছিল তার গ্রামে সব থেকে ভাঙা ঘরটা তার। বৃষ্টির পানি পড়ে টিনের চাল ছিদ্র করে সেখানে তারা ঘুমাতে পারে না। অথচ তথাকথিত জঙ্গি উত্থানের পর গ্রামের সব থেকে বড় বাড়ি বানিয়েছে। সেটা সে বলেও দিয়েছে তার বাবা একজন সামান্য মাদ্রাসার শিক্ষক ছিল, কিন্তু তাকে কখনো অসৎ পথে চলার শিক্ষা দেয়নি, সবসময় সততার শিক্ষা দিয়েছে। তথাকথিত জঙ্গি উত্থানের সময় মংলা মাসুদকে ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের জীবনকে গড়ে দেবে, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেবে যদি তারা আন্দোলন বন্ধ করে, সেই শর্তে। কিন্তু মংলা মাসুদ কখনো সততা এবং নীতি বিসর্জন দেয় নাই। কিন্তু 1 বছরের ব্যবধানে গ্রামের সব থেকে ভাঙা ঘরটা গ্রামের সব থেকে বড় পাকা বাড়ি হয়ে গেল, 98 লক্ষ টাকা সম্পত্তির মালিক হয়ে গেল। টুকাই শেষরা পুলারা কিভাবে অর্থ চুরি করেছে আপনারা কি বুঝতে পারছেন? সার্জিস আলম পঞ্চগড়ে যাইতো লোকাল ট্রেনে করে। একে আমি ব্যক্তিগতভাবে চিনি, হুসাইন সাদ্দাম, ছাত্রলীগের প্রেসিডেন্ট। তার গাড়ির পিছে পিছে ঘুরতো, টাকার জন্য ঘুরতো। কিভাবে টাকা দেবে সাদ্দাম হুসাইন, এরপর সেই টাকা নিয়ে এসে পঞ্চগড়ে যাবে ফ্যামিলির সাথে ঈদ করতে। হাসনাত আব্দুল্লাহ একটা মাত্র টি শার্ট পরে পুরো আন্দোলন চালিয়ে দিয়েছে। ফকিন্নির পোলা রামপুরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেঁটে হেঁটে আসতো, অথচ তার সম্পত্তির পরিমাণ 30 লক্ষ টাকা নির্বাচনী হলফনামায় দিয়েছে। বাৎসরিক আয় নাকি 13 লক্ষ টাকা। টাকা কোত্থেকে আসে এই 1 বছরের ব্যবধানে? নাহিদ ইসলাম কি ছিল? নাহিদ ইসলামের পিতা একটা সামান্য স্কুল শিক্ষক, একটা চরিত্রহীন। এই নাহিদ এখন 40,000 টাকা দামের জুতা পরে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া 7,500 কোটি টাকার মালিক। মংলা মাসুদ, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, টাকা কি তোমাদের গাছে ধরে? গাছে ঝাঁকানি
দিলে টাকা পড়ে রাস্তায় মাটিতে। মানে আপনারা ভাবতে পারেন সেই জঙ্গি উত্থানের পর এই টুকায় কিরপুলারা, এই ফকিন্নির বাচ্চারা এক একটা আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। যারা স্বপ্ন দেখেছিলেন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা হবে, যারা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশটা স্থিতিশীল হবে, যারা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হবে, যারা স্বপ্ন দেখেছিলেন তরুণরা বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করবে, আপনাদের স্বপ্ন এখনো আছে। এখনো যারা এই কিরপুলাদেরকে সমর্থন দিচ্ছেন, আপনারা এক একটা মানেন বা না মানেন, আপনারা সিরিয়াসলি এক একটা এত কিছু দেখার পরেও যদি আপনারা তাদেরকে সমর্থন করেন, আপনাদের বিবেক বলে কোনো বিষয় নাই, কিছুই নাই আপনাদের মধ্যে। এক একটা হলের পাতলা ডাল খেত, আলু ভর্তা খেয়ে জীবন ধারণ করতো। এই এখন 60 লক্ষ 70 লক্ষ টাকা দামের গাড়িতে করে ঘুরে। আরেকটা আছে নুরুল হক নূর, গণ অধিকার পরিষদ, 3.5 কোটি টাকা মূল্যের গাড়ি নিয়ে পটুয়াখালীতে গিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। 3.5 কোটি টাকা কি ওর বাপে কখনো দেখেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল, ভিপি থেকে কি সে 3.5 কোটি টাকা কামিয়েছে? টাকা কোত্থেকে আসে? ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইন 30 লক্ষ টাকা দামের গাড়ি ব্যবহার করাতে আপনাদের চুলকানি জলাতঙ্ক শুরু হয়ে যায়। ছাত্রলীগের নেতারা হেলিকপ্টার ব্যবহার করলে চুলকানি শুরু হয়ে যায় আপনাদের মধ্যে। ভিপি সাদেক কায়েম হেলিকপ্টার দিয়ে প্রোগ্রাম করে, তখন আপনাদের চোখে পড়ে না? মানে সব দোষ শুধু ছাত্রলীগ আর আওয়ামী লীগের ক্ষেত্রে। সাদ্দাম হুসাইন টকশুতে ডেকে নিয়ে এসে খালেদ মহিউদ্দিন উল্টাপাল্টা প্রশ্ন করে। এখন শিবিরের সাদেক কায়েমকে টকশুতে ডাকতে পারে না খালিদ মহিউদ্দিন? এখন নুরুল হক নূরকে জিজ্ঞাসা করতে পারে না 3.5 কোটি টাকা মূল্যের গাড়ি দিয়ে কিভাবে নির্বাচনী প্রচারণা চালাতে যায়? কোত্থেকে আসে টাকা? এখন কেন এই এনসিবির বাসুরদেরকে বলা হচ্ছে না যে এত টাকা তোমরা 1 বছরের ব্যবধানে কিভাবে উপার্জন করলে? তোমাদের আয়ের উৎস কি? সব ধান্দাবাজি, সব তদবির বাণিজ্য, সব নিয়োগ বাণিজ্য। মোংলা মাসুদ বন্দরটাকে এককভাবে নিয়ন্ত্রণ করে। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে যতগুলা কোচিং সেন্টার আছে প্রত্যেকটা নিয়ন্ত্রণ করে। নাহিদ ইসলাম বাংলাদেশের সবথেকে বড় চাঁদাবাজদের মধ্যে অন্যতম। কিসের মির্জা আব্বাস চাঁদাবাজ? মির্জা আব্বাসের থেকেও কয়েক ধাপ উপরে নাহিদ ইসলাম। আর সার্জিস ঠিকাদারি যারা করে তাদের সাথে লিয়াজু মেইনটেইন করে, তাদেরকে কাজ কাম পাওয়ার কথা বলে কাজ কাম বাগিয়ে নিয়ে উপার্জন করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এরা প্রত্যেকে কয়েকশো কোটি করে টাকার মালিক। আপনারা কি সেটা জানেন? দুর্নীতি করে কেউ কখনো পার পেয়ে যায় না। বলা হতো আওয়ামী লীগের নেতারা এইটা করেছে, ওইটা করেছে, চুরি করেছে, চামারি করেছে। শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে। আরে শেখ হাসিনার পিয়ন তো 16 বছরে 400 কোটি টাকার মালিক হয়েছিল। তোরা তো 16 মাসে 1000 কোটি টাকার মালিক হয়েছিস। তাহলে দুর্নীতিগ্রস্ত কারা? দুর্নীতিবাজ কারা? দেশ বিরোধী চক্রান্তকারী কারা? প্রত্যেকের বিচার হবে। তারেক রহমানের নির্বাচনী হলফনামা দেখলাম, তার বাৎসরিক আয় 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা দিয়ে ব্যক্তিগত দেহরক্ষী রাখা, লন্ডনের মতো জায়গায় 7 লক্ষ টাকা উপার্জন করে বাৎসরিক, মেয়েকে ব্যারিস্টারি পড়ানো, 7 লক্ষ টাকা উপার্জন করে রেঞ্জ রোভার গাড়ি চালানো, ডুপ্লেক্স বাংলোতে থাকা, বিলাসী জীবন ধারণ করা। 2 নাম্বারের একটা লেভেল থাকে, লেভেলের মধ্যেই পড়ে না এরা। প্রত্যেকের দেশদ্রোহী শক্তি। বললাম না বাচ্চা ফুটফুটে সুন্দর, এরা এক একটা ওইটার বাচ্চা। সমস্যা নাই, আপনারা বাংলাদেশটাকে তুলে দিয়েছেন ষড়যন্ত্রকারীদের হাতে, চক্রান্তকারীদের হাতে। আপনাদের আপাদমস্তক না খেলে আপনারা কখনো শুধরাবেন না। ভালো থাকবেন, কি মারা খাইতে থাকেন। ধন্যবাদ।